এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে মেটফির পক্ষ থেকে স্বাগতম। আমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন, স্কুল প্রশ্নকে এনালাইসিস করি, দেখা যাচ্ছে সংখ্যালঘু কিছু টপিক আছে, অল্প পরিমাণ কিছু টপিক আছে, যে অল্প টপিকগুলা থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন প্রত্যেকটা স্কুল প্রশ্নে টপিকগুলা বারবার আসতেছে। সংখ্যাগরিষ্ঠতা দেখা যাচ্ছে তাদের মধ্যে। অর্থাৎ স্বল্প কিছু পরিমাণ টপিক থেকেই অধিকতর কোশ্চেন আমরা আসতে দেখি। আজকের এই ভিডিওতে তোমাকে আমি কেমিস্ট্রির ৪টা চ্যাপ্টারে এবং ১০টা মাত্র ১০টা টপিক দেখাইয়া দিব। যে টপিকগুলা অবশ্যই তোমার মনোযোগ আকর্ষণ করার দাবি রাখে। যেই টপিকগুলা থেকে সবচেয়ে বেশি অগণিত পরিমাণে প্রশ্ন আসছে, যে টপিকগুলা পরীক্ষার আগে একবার গুছায়া রিভিশন করে যাওয়া অবশ্যই জরুরি। চলো আমরা শুরু করি। আমরা মূলত ৩য় অধ্যায় দিয়ে শুরু করব। ৩য় অধ্যায়ের যে ১ম গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে মৌলিক কণিকা সংক্রান্ত। মৌলিক কণিকা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে সেটা নিয়ে আমরা একটা বেসিক ডেমো কোয়েশ্চেন, একটা ডেমো মডেল তৈরি করার চেষ্টা করছি। এই মডেলটার মধ্যে আমরা একটা মৌলও রাখছি, একটা আয়নও রাখছি। এবং দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোর বাইরে অন্য কোনো কোয়েশ্চেন আসেই না। কখনো, কখনো তোমাকে কোনো একটা মৌল দিয়ে দেয় কিংবা আয়ন দিয়ে দেয়। আয়নের নিউক্লিয়াসের প্রকৃত ভর এত হলে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলে। ওকে? অর্থাৎ এই ধরনের অঙ্ক যেগুলা তোমরা এরকম করতে, করতে অনেক বেশি পরিমাণে অভ্যস্ত আছো। যে ধরো আ এখান থেকে ফার্স্টলি তুমি ভর সংখ্যা বের করবা, রাইট? ভর সংখ্যা বের করার পরে বুঝতেই পারতেছো যে আ আর আয়নটার ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18 টা। এটা হচ্ছে R2+। ২ টা ইলেকট্রন ছেড়ে দিছে। সেক্ষেত্রে যদি ২ টা ইলেকট্রন ছাড়ার পরে ইলেকট্রন সংখ্যা হয় 18 টা, তো সেক্ষেত্রে তার কাছে মূল ইলেকট্রন কয়টা থাকে? ২০ টা। কোন একটা মৌলের যদি ২০ টা ইলেকট্রন থাকে তার পারমাণবিক সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যাও ২০, পারমাণবিক সংখ্যা ২০। অর্থাৎ বেসিক্যালি এটা আল্টিমেটলি আমার ক্যালসিয়ামরে ইন্ডিকেট করতেছে। যদিও আমার এখানে পরিচয় দিতে বলে নাই, বলছে নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তুমি ভর সংখ্যা বের করে নিছো, সেখান থেকে তুমি যদি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দাও, সিম্পল ভাবে নিউট্রন সংখ্যা পেয়ে যাচ্ছ। অনেক সময় মৌল বইলাও দেয় যে আর মৌলটি শনাক্তকরণ করো। তো তুমি সেম ভাবে বলে দিবা যে ভাইয়া এটা হচ্ছে একটা ক্যালসিয়াম। কখনো, কখনো আমাদের কাছে অণুর ভর জানতে চায়, পরমাণুর ভর জানতে চায়। অণু পরমাণুর ভর বের করাটা কোয়াইট ইজি। দেখো ভাইয়া একটা পরমাণুর অভ্যন্তরীণ ৩ টা মৌলিক কণিকা আছে। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। ইলেকট্রনের ভর প্রোটনের ভরের সাপেক্ষে এতটাই নগণ্য যে ইলেকট্রনের ভরটা আমরা আল্টিমেটলি না নিলেও পারি। নিলেও যে হিসাব, না নিলে একদম খুব বেশি আহামরি মানে ডিফারেন্স হয়ে যাবে এমন কিছু না। সামান্য পরিমাণ ব্যবধান। তাই মূলত পরমাণুর ভর বলতে মূলত আমরা নিউক্লিয়াসের ভরটাকে নিয়ে থাকি। তো আমাকে একটু বলো তো, একটা পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসে কি, কি জিনিস আছে? পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসে ভাইয়া প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে সিম্পল ভাবে কাজ করো না। প্রোটন সংখ্যা দ্বারা যদি প্রত্যেকটা প্রোটনের ভরকে গুণ করি, নিউট্রন সংখ্যা দ্বারা যদি প্রত্যেকটা নিউট্রনের ভরকে গুণ করি এবং সেগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আল্টিমেটলি আমরা কি পাই যাচ্ছি? নিউক্লিয়াসের ভরটা পেয়ে যাইতেছি না? তাহলে আমরা কি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর পাইতেছি, মানে আমি আল্টিমেটলি কি পাচ্ছি ভাইয়া? তার পরমাণুর ভর পাচ্ছি। পরমাণুর ভর, বা আমার যদি একদম শুদ্ধভাবে লেখা হয়, পরমাণুর নিউক্লিয়াসের ভর। তো একটা অণুর ভর যদি বলে, যেমন এখানে বলে দিচ্ছে আমার এখানে যে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। এখানে কিউ মৌল যার ইলেকট্রন সংখ্যা ৯টি, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? ৯। অর্থাৎ কিউ বলতে আমরা বুঝতেছি ফ্লোরিনকে। ফ্লোরিনের একটা অণুতে ফ্লোরিন F2 আকারে থাকতে পছন্দ করে। ফ্লোরিনের একটা অণুতে বেসিক্যালি ২টা পরমাণু আছে। তুমি সিম্পল ভাবে পরমাণুর ভর বের করে সেটাকে ২ দ্বারা গুণ করে দিও। আমি খুব বেশি ডিটেইলস এ যাচ্ছি না। বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা এগুলো জানো। আমার উদ্দেশ্য হচ্ছে টপিক ধরায়া দেওয়া। তো তোমরা বেসিক্যালি মৌলিক কণিকা সংক্রান্ত থেকে এরকম প্রোটন সংখ্যা নির্ণয় করা, নিউট্রন সংখ্যা নির্ণয় করা, পরিচয় নির্ণয় করা, শনাক্তকরণ করা, অণুর ভর, পরমাণুর ভর খুবই জরুরি একটা টপিক। এই ধরনের কোয়েশ্চেন, এই মডেলটাকে ফলো করার চেষ্টা করবা। এই মডেল সংক্রান্ত যত এমসিকিউ আছে, গ নাম্বারের কোয়েশ্চেন আছে, একটু দেখে নেবেন। আমাদের ১ম টপিকের পরের যদি টপিকে যাই, ৩য় অধ্যায়ে আসছি কিন্তু পরমাণু মডেল নিয়ে কথা বলি না, এটা হইতেই পারে না। পরমাণু মডেলের মধ্যে সবচেয়ে ফেমাস মডেল ২ টা ভাই, রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেল। এখন সব পড়তে হবে না। রাদারফোর্ড মডেলের জন্য তুমি জাস্ট সীমাবদ্ধতাটা পড়ে নাও। কোন, কোন কেসে রাদারফোর্ডের মডেলটা ব্যর্থ হয়েছিল। তবে এখানে একটু বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে তুমি কিন্তু এখানে কোন সালে কোনটা কি করছে এগুলো একটু জেনে নিবা। বোর পরমাণু মডেল কত সালে, ওকে? প্রধান মতবাদগুলা কি ছিল, ওকে? বোরের প্রধান মতবাদ, রাদারফোর্ডের প্রধান মতবাদ। বোর বলছিল পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে তেমনি ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এই ছোট ছোট জিনিসগুলা অবশ্যই একটু দেখে নিবা, এগুলো এমসিকিউতে খুবই জরুরি। এবং সিকিউর জন্য কি কি জিনিস দেখবেন, এই যে সীমাবদ্ধতা লিখে দিছি সুন্দর মতো। রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি ছিল, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি ছিল, এগুলো সব লিখে দিছি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা অনেক জরুরি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা খেলে দেখবা সে জাস্ট একটা ইলেকট্রন বিশিষ্ট যে কোনো পরমাণু নিয়ে
এক্সপ্লেইন করতে পারতো। একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাসার্ধ সবকিছু এক্সপ্লেইন করতে পারে না। জাস্ট এক ইলেকট্রন বিশিষ্ট সবকিছুর এক্সপ্লেইন করতে পারে, একাধিক ইলেকট্রন পারে না। তো আল্টিমেটলি এই যে সীমাবদ্ধতাগুলা, এগুলো আমি বলতে গেলে অনেক কিছু, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি বলছি না। আমি জাস্ট সিম্পলি তোমাকে দেখাই দিচ্ছি যে ভাইয়া এখান থেকে কোয়েশ্চেন কি বেশি পরিমাণে আসে। তো এখান থেকে তোমরা করবা কি, এই জিনিসটা পড়বা যে রাদারফোর্ড মডেলের গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সীমাবদ্ধতাটা এখানে একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক, সীমাবদ্ধতা এবং বোর পরমাণু মডেল কেন অধিক গ্রহণযোগ্য, কেন অধিক গ্রহণযোগ্য, সেটা হচ্ছে সাফল্য এবং স্বীকার্য। বোর মডেল কেন অধিক পরিমাণে গ্রহণযোগ্য ছিল, এটা সাফল্য এবং স্বীকার্যগুলো একটু পড়বেন। ওকে, কেন বোর পরমাণু কেন অধিক গ্রহণযোগ্য, এইগুলো একটু পড়ে নেবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। ওকে, হুটহাট টাইপ করতে একটু ভুলভাল হয়ে যায়। এই যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড মডেলের মাঝখানে যে তুলনা, এই তুলনা নিয়ে অনেক বেশি কোশ্চেন আসছে এবং দুইটার মাঝখানে কোনটা বেশি উপযোগী সেই জিনিসগুলা জানার জন্য আপনারা এই বোর্ডগুলা সলভ করবেন। ওকে ভাইয়া, আপনারা পরীক্ষার্থীরা যারা আছেন, আমি এতটুকু জানি যে টুকিটাকি সবাই অনেক পরে আসছেন, যথেষ্ট পড়ছেন। তো এখন লাস্ট মুহূর্তে কি কি পড়বো, লাস্ট মুহূর্তে এই বোর্ডগুলো দেখবো। এই বোর্ডগুলোতে কি কি দেখবো, কেন রাদারফোর্ড মডেল গ্রহণযোগ্যতা পায় নাই, কেন বোর পরমাণু মডেল অধিক পরিমাণ গ্রহণযোগ্য ছিল এবং দুইটা মডেলের মাঝখানে তুলনা করলে কে বেশি আগায় আছে, এই ঘটনাটাই ঘুরে ফিরে এই কতগুলো বোর্ডের, শুধু এমন না যে ভাই এখানে আসছে, এটা চাইলে আরো বড় করা যেত। আমি চাইলে আরো 10টা কোশ্চেন দিতে পারতাম। কারণ পরীক্ষার আগ মুহূর্তে একজন ব্যক্তি কয়টা কোশ্চেন সলভ করবে, তাই আমরা যত স্বল্প দিছি। সামনের দিকে তাকাবেন, কৌণিক ভরবেগ ব্যাসার্ধ এই সবগুলো জিনিস একটা জিনিস আনা যেতে পারে। কৌণিক ভরবেগের যে আলটিমেট ইকুয়েশনটা ছিল, ঠান্ডা মাথায় চিন্তা করো, mvr ইকুয়ালস টু হচ্ছে nh/2 পাই। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্টের মান একক বুঝা শুনে বসাবা। এখানে দেখো, কৌণিক ভরবেগ থেকে তোমার কাছে চাইতে পারে ভেলোসিটি, ওকে, তোমার কাছে চাইতে পারে ব্যাসার্ধ, তোমার কাছে চাইতে পারে কৌণিক ভরবেগ এল এর মান। mvr টা কিন্তু আমরা কৌণিক ভরবেগ এল দ্বারা প্রকাশ করে থাকি, জেনে রেখো। তাহলে তিনটাই জানতে চাইতে পারে। কখনো ইলেকট্রন বলে দিবে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। দ্বিতীয় কক্ষপথ মানে n এর মান 2। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তোমার জানা আছে, দেখ তুমি যেটা খুব সহজে নিয়ে আসতে পারো। এরকম সহজ সহজ প্রশ্নগুলো আমাদের টপিক 2 এ আছে। আমরা যদি তৃতীয় টপিক নিয়ে কথা বলতে চাই, তৃতীয় টপিক হচ্ছে আমাদের শক্তিস্তর সংক্রান্ত, শক্তিস্তর এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে। পরমাণু শক্তিস্তরের শক্তির ক্রম, ইলেকট্রন বিন্যাসের সাধারণ অবস্থা থেকে যে ব্যতিক্রমগুলা ঘটে, সেখান থেকে অনেক বেশি প্রশ্ন আমরা আসতে দেখি। যেমন কপার এবং ক্রোমিয়াম, এই দুইটার মাঝখানে, এই যে কপার এবং ক্রোমিয়ামের মাঝখানে এরা কেন ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, এটা যে কত শতবার আসছে, কতবার যে আসছে, খুবই ফেমাস একটা কোশ্চেন। ওকে, দেখো, এছাড়াও কখনো কখনো এই টাইপের কোশ্চেন আসতে পারে যে দেখায় দাও যে কোন একটা শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, এই যে এই টাইপের কোশ্চেন আসতে পারে যে কোন একটা শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2l+1, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, প্রমাণ করতে বা দেখাইতে বলতে পারে। সেক্ষেত্রে তোমরা এই চার্টটা এক্সপ্লেন করে দিবে। এই চার্ট এক্সপ্লেন করার মাধ্যমে তোমরা বুঝাই দিবা যে ধরো n এর মান আমরা জানি, প্রধান শক্তি স্তর হচ্ছে মোটামুটি আমরা আহ n এর মান 1 2 3 4 কে এল এম এন নিয়ে থাকি। তাহলে তুমি করবা কি, কে শক্তি স্তর, এল শক্তি স্তর, এম শক্তি স্তর, এন শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোর জন্য n এর মানটা এক্সপ্লেন করবে এবং এই শক্তি স্তরটার জন্য তুমি সিম্পল ভাবে করবে কি, এল সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মানটা এক্সপ্লেন করবে এবং দেখায় দিবা যে অরবিটালের ইলেকট্রন সংখ্যাটা হয় 2 × 2l+1, শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা হয় 2n স্কয়ার। ওকে ভাইয়া, আমরা জানি, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন n এর সাথে l এর সম্পর্ক। তোমরা তো জানো তো n এর মান যত হবে, l এর মান 0 থেকে তার 1 কম হবে। মানে n এর মান যদি হয় 2, l এর মান হবে 0 1, n এর মান যদি হয় 3, l এর মান হবে 0 1 2 3। এগুলো তোমরা জানো, এগুলো বেসিক কথাবার্তা। তো এই n এবং l এর সম্পর্ক থেকে এরকম টাইপের কোশ্চেন গুলো না একটু দেখে যাবে। যদি প্রশ্নে বলে যে এই যে দেখাও যে ইলেকট্রনের সংখ্যা 2n স্কয়ার, অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 × 2l+1, এটা একটু প্র্যাকটিস করে যাবা, একটু দুই একবার ছক আকারে প্র্যাকটিস করে যাবা। মনে রাখবা, অরবিটালের শক্তি স্তরের ক্রমটা কিন্তু সবসময় এই শক্তি স্তরের ক্রমটা মেনে চলে, 3d 4s 4p, এই শক্তি স্তর ক্রমটা মেনে চলে। ওকে, এখানে টাইপে কিছু মিস্টেক হয়েছে, এগুলো 4s হইতো, এটা হয়তো 4s 4s, এটা এরপর হয়তো 4p, কিছুটা মিস্টেক হয়ে গেছে। তো তোমরা করবে কি, এই ক্রমগুলো একটু মেনটেন করে যাবা। তো এই জিনিসগুলো যদি এক্সপ্লেন হয়, মানে এই জিনিসগুলো বুঝে থাকো, তাহলে শক্তি স্তর সংক্রান্ত কি কি বোর্ড প্রশ্নগুলো সলভ করবো। এই যে কিছু বোর্ড প্রশ্ন আছে, খেয়াল করবেন। এই বোর্ড প্রশ্নগুলাকে এই বোর্ড প্রশ্নগুলাকে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করবো। আমরা করতেছি কি, টপিকটা দেখাই দিচ্ছি,
প্রত্যেকটা টপিকের আন্ডারে কি কোয়েশ্চেন সলভ করতে হবে তা বলে দিচ্ছি। এই মুহূর্তে স্টুডেন্টদের এক্সপ্লেনেশন দরকার নাই। যদি মনে হয় দরকার আছে বলবেন, আলাদা এক্সপ্লেনেশন ভিডিও আনবো। যে ধরেন আমি এই পার্টিকুলার টপিকটা বুঝতেছি না। সেটা নিয়ে ১০ মিনিটের কথা হতে পারে। সমস্যা নাই তো। আমাদের জাস্ট টপিক দেখতে আসছি। তো এটা আমাদের ৩য় টপিকের পরে আমরা ৪র্থ টপিক দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আইসোটোপ সংক্রান্ত এবং আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো ভাইয়া, আইসোটোপের জন্য অনেক পড়ছো। এই একটা চার্ট আছে। এই চারটারে ভালো মতো পইড়া ফেলো, শেষ। আর লাগে না কিছু। যেমন আইসোটোপ থেকে বস, আইসোটোপ থেকে আমার কখনো বলে যে ধরো টিউমারের উপস্থিতি নির্ণয় করতে কোবাল্ট-60 আইসোটোপ ব্যবহৃত হয়। টেকনেশিয়াম কি কারণে ব্যবহৃত হয়? হ্যাঁ? আয়োডিন, গলগণ্ড রোগ এরকম টুকিটাকি জিনিসপাতিগুলা পড়বা। ওকে? তো আরো আছে অনেক পড়ছিলাম। যেমন এই যে এই যে কোবাল্ট-60 থেকে ক্যান্সার কোষ ধ্বংস হয়, টিউমার নিরাময়ে তেজস্ক্রিয় কোবাল্ট-60 তাহলে ভাইয়া দেখো কোবাল্ট-60 কয়বার পাইছি? টিউমারের উপস্থিতি নির্ণয়, ক্যান্সার কোষ ধ্বংস ইটিসি। আবার রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসা তো অনেকবার আসছে। এই যে এই জিনিসের চিকিৎসা করার জন্য ফসফরাস 32 ইউজ করা হইতেছে, রাইট? ফসলের পুষ্টিতে কৃষিক্ষেত্রে কি কাজ, চিকিৎসা ক্ষেত্রে কি কাজ, এই ২ টা ক্ষেত্রকে ভালো মতো দেখবেন। কৃষিক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র। যাতে খ নাম্বারে আসলে এক্সপ্লেইন করতে পারেন। গ তে আসে। যদি আসে বলে দিবেন অথবা এমসিকিউ তে তো অনেক বেশি পরিমাণে আসতেছে। কৃষিক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, আইসোটোপ সমূহ। আর এই আইসোটোপের বাহিরে আমাদের যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে, এখান থেকে আমরা ৩ ক্যাটেগরি কোয়েশ্চেন রাখছি। ৩ ক্যাটেগরি কোয়েশ্চেন গুলা কি ভাইয়া? যেমন আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো, পারমাণবিক ভর নির্ণয় করো, আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। এগুলা অনেক বেশি জরুরি। প্রত্যেকটা কোয়েশ্চেনই এখানে অনেক ভালো কোয়েশ্চেন। এগুলাকে একটু ভালো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং এই টপিক গুলার আন্ডারে আমরা এই কোয়েশ্চেন গুলাকে রাখতেছি, এগুলাকে অবশ্যই একবার চর্চা করে যাবেন। এই কোয়েশ্চেন গুলাকে অবশ্যই চর্চা করে আমরা যাব। না চর্চা করে যাতে না যাই, এই টপিক গুলা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, শতকরা পরিমাণ নির্ণয় করো। এরকম ছোট কোয়েশ্চেন। ছোট না, ভালো কোয়েশ্চেন গুলাকে সলভ করবা এবং এই কোয়েশ্চেন গুলার জন্য এই রেসপেক্টেড বোর্ড গুলাকে একবার দেখে যাবা। তারপরে আমরা এই চ্যাপ্টার শেষ দিয়ে যেতে পারি। 3rd চ্যাপ্টার থেকে 4 টা টপিক ছিল। কি বলছি টোটাল? 4 টা চ্যাপ্টার হবে, 10 টা টপিক হবে। ১ম এ আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার দিলাম, 4 টা টপিক বুঝাইয়া দিলাম। ৪র্থ অধ্যায় থেকে পর্যায় সারণী থেকে আমরা বেসিক্যালি যে ১ম টপিকটা আনতেছি সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এতটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বোর্ডে আসছে। তাই এটাকে অবশ্যই একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে যে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা খুবই জরুরি। অনেক জরুরি। এবং এই অবস্থান নির্ণয় করার জন্য তুমি করবা কি এই বোর্ডগুলাকে সলভ করবে। এগুলারে। এই সংখ্যাকে আরো বড় করা যাইত। এমন জাজ কইরো না যে এটাতে বোর্ডের সংখ্যা কম, তাই মানে কমই বোর্ড না। আমরা চাইলে আরো দিতে পারতাম। চিন্তা করে দেখো কত কোয়েশ্চেন সলভ করবা। স্লাইডকে জাস্ট বড় করলে তো হয় না। কোয়ালিটি ফুলও তো করতে হবে। তো এগুলা একটু দেখার চেষ্টা করবেন। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভর নয় ব্যাখ্যা করো। এটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা দেখার চেষ্টা করবা। ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি বেসিক্যালি আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান যে নির্ণয় করে থাকি, পর্যায় নির্ণয়, গ্রুপ নির্ণয় এগুলো তো ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে হয়ে থাকতেছে। ঠিক না? পারমাণবিক ভরের সাপেক্ষে হচ্ছে না। পারমাণবিক ভরের সাপেক্ষে আমরা সাজিয়ে দেখছিলাম। মনে হয় মেন্ডেলিভ সাজাইছিল ৬৩ টা মৌল নিয়ে। দেখা যাচ্ছিল যে পারমাণবিক ধর্মগুলা মিলতেছে না নিজেদের মধ্যে। তো পারমাণবিক সংখ্যা আ আ সরি ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে যখন আমরা পর্যায় সারণীটাকে ভাগ করছি পর্যায় আকারে, গ্রুপ আকারে, তখন সুন্দর মতো আমরা দেখছিলাম প্রত্যেকটা জিনিস মিলতেছিল এবং এই জিনিসগুলারে সুন্দর মতো এক্সপ্লেইন করে দিবেন। এই যেটা ভালো একটা কোয়েশ্চেন। ওকে? পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়কে আমরা 2 স্টার টপিকে রাখছি, এটাকে আমরা সিঙ্গল স্টার টপিকে রাখছি। এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করার জন্য আমরা ছোট একটা টেবিলও আনতে পারি। এই যে একটা টেবিল আছে ভাইয়া, কুইক রিভিশনের জন্য। যখন s অবস্থানে থাকবে তখন সর্বশেষ ইলেকট্রনটাই হইতেছে আল্টিমেটলি গ্রুপ সংখ্যা এবং পর্যায় হচ্ছে n এর সর্বোচ্চ মান। পর্যায়ের মান তো খুবই সোজা। যে n এর সর্বোচ্চ মানরে আমরা পর্যায় দ্বারা এক্সপ্লেইন করে ফেলতে পারি। গ্রুপ নাম্বার নির্ণয় করতে যে ঝামেলা হয়। S এর জন্য সর্বশেষ ইলেকট্রন ধরো 1s2 তাহলে গ্রুপ হচ্ছে 2, 1s1 গ্রুপ হচ্ছে 1। আর P এর জন্য সর্বশেষ ইলেকট্রনের লগে কি করতে হয়? 10 যোগ করতে হয়। তো এইরকম ছোট কনসেপ্ট গুলা এই যে কিভাবে সংক্ষিপ্ত সময়ে পর্যায় নির্ণয় করা যায়, সংক্ষিপ্ত সময়ে গ্রুপ নির্ণয় করা যায়, এগুলো খুবই ছোট টেবিল আকারে আছে, ইম্পোর্টেন্ট। ওকে? মনে রাখবা এখানে না কিছু বিভিন্ন গ্রুপের বিশেষ নাম আছে। যেমন আমাদের যে গ্রুপ 1 এর আমরা স্পেশালি ডাকতেছি হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, রাইট? তারপরে আমরা যেমন গ্রুপ 15 থেকে গ্রুপ 17 পর্যন্ত ৩ টা জেনারেশন আছে। আমরা যেমন জেন-জি না? ৩ টা জেনারেশন আছে। গ্রুপ 15 হচ্ছে মনে হয় নিকটোজেন, চালকোজেন, হ্যালোজেন। জি। নিকটোজেন হচ্ছে শ্বাসরোধকারী মৌলগুলা। চালকোজেন হচ্ছে তোমার আকরিক উৎপাদনকারী। হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এগুলো এমসিকিউ এর জন্য জরুরি। ওকে? তারপরে আরো হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11। ওকে? গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতু। এগুলো দিয়ে সাধারণত আমরা মুদ্রা তৈরি করে থাকি।
দেন, দেন মুদ্রা ধাতু কয়টি ভাই? এমসিকিউ তো আসছিল। আমার সময় এসএসসি তে এমসিকিউ আসছিল। মুদ্রা ধাতু হচ্ছে ৩ টি। কপার, হ্যাঁ, সিলভার, গোল্ড। মুদ্রা ধাতু ৩ টি। অবস্থান ধাতু, নিষ্ক্রিয় গ্যাস এগুলা জানি। ওকে, চাপ নাই। এই যে বিশেষ ধাতু, প্রত্যেকটা গ্রুপের বিশেষ, বিশেষ নাম, প্রত্যেকটা গ্রুপের আন্ডারে মুদ্রা ধাতু কয়টি, চালকোজের কোন গ্রুপ, হ্যালোজেন শব্দের অর্থ কি, হ্যাঁ, নিকটোজেন কথার মানে কি, নিকটোজেনের উদাহরণ কি? মনে হয় সালফার। নিকটোজেন, এই যে আ সালফার না, আর্সেনিক, নাইট্রোজেন। সালফার হচ্ছে গ্রুপ ১৬ তে বেরা যায়। এরকম বেসিক, বেসিক যে কোয়েশ্চেন গুলা, কেমিস্ট্রির জিনিসগুলো এগুলো একটু দেখবা। এগুলো এমসিকিউর জন্য এই বিশেষ করে এই স্লাইড গুলো না নিচের এমসিকিউর জন্য জরুরি। আর এটা হচ্ছে তুমি কুইকলি রিভিশন করবা। পরীক্ষার সময় এত বড় করে রিভিশন করার সুযোগ নাই। ছোট করে রিভিশন করার জন্য এটাই ইম্পোর্টেন্ট। ওকে? স্বল্প সময়। আমরা যদি সামনের দিকে আগাই, টপিক ৫ নাম্বার। টপিক ৫ নাম্বার T5। আমরা যদি T5 এ যাওয়ার চেষ্টা করি, T5 এর মধ্যে আমাদের আছে পারমাণবিক ধর্মগুলা। পারমাণবিক ধর্মের মধ্যে বেসিক পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং সর্বশেষে তড়িৎ ঋণাত্মকতা। ৪ টা পারমাণবিক ধর্ম আছে। ৪ টা পারমাণবিক ধর্মের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ যেভাবে পরিবর্তিত হয়, অপর ৩ টা ধর্ম তার বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। তুমি যদি দেখো পারমাণবিক ব্যাসার্ধ মানে পারমাণবিক আকার, হ্যাঁ? পারমাণবিক আকার। পারমাণবিক আকার যেই ক্ষেত্রে হ্রাস পাইছিল বাকি ৩ ক্ষেত্রে অপর ৩ টা ধর্ম বাড়ছে। পারমাণবিক আকার যেই ক্ষেত্রে বাড়ছে বাকি ৩ টা ধর্ম অপর ক্ষেত্রে কি পাইছে? হ্রাস পাইছে। খেয়াল করছো? তাহলে আমরা যদি জাস্ট সিম্পলি পারমাণবিক আকারটারে মনে রেখে দিতে পারি, বাকি সব এমনি আইসা পড়ছে। দরকার নাই মনে রাখার এত কিছু। পারমাণবিক আকারের সাথে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রনের সাথে এরা কি হচ্ছে? বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। পারমাণবিক ব্যাসার্ধ কমে আসলে অন্যান্য সব বাড়তে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে অন্যান্য সব কমতে থাকে। এর মধ্যে কিছু পরিমাণ ব্যতিক্রম আছে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমার আ বেরিয়াম এবং বোরনের মাঝখানে সম্পর্ক দেখতে পাচ্ছি ব্যতিক্রম। বোরনের বেশি হওয়ার কথা ছিল। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আল্টিমেটলি কি হওয়ার কথা? একই আ মানে বেরিয়াম থেকে বোরনের আয়নিকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেরিয়ামের বেশি হচ্ছে। কেন আল্টিমেটলি? আল্টিমেটলি সেটা হচ্ছে যে ওই যে আ অ অর্ধপূর্ণ, পূর্ণ কনসেপ্ট আছে। লাইক তুমি তো জানো যে S2 বেশি অধিকতর সুস্থায়ী। আবার P3, P6 এগুলো হচ্ছে বেশি পরিমাণে স্টেবল। এই স্টেবল ইলেকট্রোবিন্যাস গুলোর ভাঙা এত সহজ না। আয়নিক শক্তি হচ্ছে একটা আয়ন, তাকে আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ এনার্জি লাগে। তো P3 টা তুমি ইজিলি আয়নে পরিণত করতে পারবা না। P4 রে ইজিলি করতে পারবা। এরকম ছোট, ছোট কনসেপ্ট এগুলো তোমরা যে কত শতবার পড়ছো তোমরা জানো ভালো। তোমরা কাইন্ড অফ ভালো জানো সোজা কথায়। এখানে তারপরে ধরো নাইট্রোজেন, অক্সিজেন থেকে কেন বেশি? ব্যতিক্রম। ম্যাগনেসিয়াম কেন অ্যালুমিনিয়াম থেকে বেশি? ব্যতিক্রম। এরকম অনেকগুলা ব্যতিক্রম আছে। এগুলা জরুরি, এগুলো প্রশ্নে আসছে। গ্রুপ শর্তের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির বেলায় কনসেপ্টে ইলেকট্রন আসক্তির বেলায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কি বেশি হওয়া উচিত ক্লোরিন অপেক্ষা? এই উপরের চার্ট অনুযায়ী। বাট আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের বেশি। ক্লোরিনের বেশি হওয়ার কারণে তার হাউজিং স্পেস বেশি। ক্লোরিনের আকার বড়, সে বেশি পরিমাণে ইলেকট্রনকে জায়গা দিতে পারে। ফ্লোরিনের আকার ছোট, সে অধিকতর ইলেকট্রন যে আনবে তার নিজের মধ্যে হাউজিং স্পেস নাই। তো এই ছোট, ছোট যে জিনিসগুলা এগুলা জেনে রাখবা। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আ ফ্লোরিন, ফ্রাঞ্জিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল। এই যে কথাবার্তা বলছি এগুলো সব হতেছে টপিক ৫, টাইপ ৫, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ৪ টা ধর্ম ইলেকট্রন বিন্যাসের মধ্যে আপনারা ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আকার, ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি। এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধটারে একভাবে মনে রাখবেন এবং আদার্স 3 আদার্স 3 কে আমরা একভাবে মনে রাখার চেষ্টা করব। লাইক ইলেকট্রন আসক্তি, তারপরে ভাই মনে করো আয়নীকরণ শক্তি, তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা এগুলারে আমরা আলাদাভাবে মনে রাখবো। ওকে? এই ৩ টা একসাথে যায়, পারমাণবিক ব্যাসার্ধ একরকমে যায়। এই যে পর্যাবৃত্ত ধর্ম, এই পর্যাবৃত্ত ধর্ম সাপেক্ষে আমরা সামনে যাচ্ছি ধাতব ধর্ম আছে, সক্রিয়তার ক্রম আছে। পর্যাবৃত্ত ধর্ম থেকে অনেক কোয়েশ্চেন আসছে। পর্যাবৃত্ত ধর্মের কোয়েশ্চেনের অভাব নাই। অনেক, অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন আমরা দেখব। সেগুলা একটু যদি তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো একটু এনালাইজ করার চেষ্টা করো পেয়ে যাবা। এর সাপেক্ষে যদি সামনের দিকে তাকাও, আমাদের ধাতব ধর্ম, সক্রিয়তা, এটা একটা মাইনর টপিক। মাইনর টপিক বলতে আসতে দেখা যায়। এত র‍্যান্ডম সে মোটামুটি লেভেলের আরকি। তাই এই যে টপিকটা ধাতব ধর্মের যে ব্যাপারটা, এটা একটু দেখে নিবেন। ধাতব ধর্ম কি? একই গ্রুপে অবস্থিত। এই যে এটা একটা প্রশ্ন রিসেন্টলি আসছে ২৫ সালে। বরিশাল বোর্ড ২৫ আসতে দেখা গেছে। এর আগেও আমরা ২২ সালে দেখছি। এই ৩ টা বোর্ডের আন্ডারে এই জিনিসটা আসছে যে আমার একই গ্রুপে অবস্থিত এই কোয়েশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করব। মানে এখানে এই লাইনটা
টাইপিং এররের কারণে ফুললি আসে নাই। তোমরা জাস্ট এই বোর্ডগুলো একটু দেখবা। তাইলে আমরা এই কোয়েশ্চেনটার সম্পর্কে ধারণা পেয়ে যাব। ঠিক আছে? চলো আমরা নেক্সট এর দিকে যদি যাই। নেক্সট হচ্ছে আম অধ্যায় ৪ কমপ্লিট করে দিছি। আমরা অধ্যায় ৪ এর আন্ডারে টপিক এই যে একটা দিচ্ছি T5 এবং এদিকে একটা দেখতে পাচ্ছি T6 ধর্ম, সক্রিয়তা এটিসি। ওকে? তারপরে আমরা যদি 5th অধ্যায়ে যাই রাসায়নিক বন্ধন মোস্ট প্রবাবলি চ্যাপ্টারটাতে এখানে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে যোজনী, যোজ্যতা, মুক্তজোড়, হ্যাঁ? মুক্তজোড় এবং বন্ধন জোড়ের ইলেকট্রন হিসাব আসে। বরিশাল বোর্ডে একুশে অলরেডি আসছে। মুক্তজোড় এবং বন্ধনজোড়ের ইলেকট্রন হিসাব দেখবা এবং মৌলে একাধিক যোজনী যে প্রদর্শন করে যেমন সালফারের বেলায় আমরা পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাই। তারপরে আবার অনেক মৌলও আছে যেগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করার কারণ, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করার ফলে কি, কি যৌগ গঠিত হয় এগুলো ইম্পোর্টেন্ট। ওকে? তো এই যে জিনিসগুলো একাধিক যোজনী প্রদর্শন করে বিভিন্ন উপায়ে এই একই কথা। এই একই কথাটারে অবলিক দিয়ে বোঝার চেষ্টা করা হইছে এবং এই পরিবর্তনশীল যোজনীর আন্ডারে এই কোয়েশ্চেন গুলো আসছে। এই কোয়েশ্চেন গুলো একটু দেখবা। ওকে? প্রত্যেকটা রেফারেন্স বোর্ডের কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট এখানে। এবং অষ্টক এবং দ্বিতক নিয়মের সাপেক্ষে এই যে বিশাল বড় একটা চার্ট দেখতে পাচ্ছ না? এই যৌগগুলার গঠন চিত্র সহ মাস্ট পইড়া যাইও। আমি খুব হাইলি রিকমেন্ড করতেছি যে এখান থেকে একটা যৌগ আমাদের নেক্সট পরীক্ষাতে আসবে। যৌগের গঠন চিত্র সহ অসংখ্য যৌগ আছে বইয়ের মধ্যে, বোর্ডের মধ্যে, স্কুলের মধ্যে। আমরা বাছাই করে এখান থেকে এই কয়েকটাকে আনছি। এই কয়েকটা চিত্রের যৌগ গঠন, চিত্র সহ যৌগ গঠন মাস্ট বি দেখে যাবেন। অবশ্যই দেখে যাবেন। এগুলা আপনাদের কাজ। ওকে ভাই? তো এই ছিল আমাদের টপিক T7 ৭ নাম্বার টপিক। ৭ নাম্বার পরে বন্ধনের প্রকৃতি নাম্বার যেতে চাই। ৮ এ যদি যাইতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে অনেক প্রশ্ন হয়। যেমন আয়নিক এবং সমযোজী বন্ধনের প্রকৃতি, প্রক্রিয়া, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়? সমযোজী বন্ধনের বন্ধন গঠন ব্যাখ্যা করো। পানিতে দ্রাব্যতা, কেন উচ্চ গলনাঙ্ক, কেন স্ফুটনাঙ্ক অর্থাৎ কাইন্ড অফ একটা ধাতব ধর্ম, বিদ্যুৎ পরিবহন। এই জিনিসগুলো না আমরা গ নাম্বার আসে দেখি। যেমন আয়নিক যৌগসমূহের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সময় যৌগ থেকে কেন বেশি হয়, কম হয়। এগুলো জিনিসপাতি এগুলো এক্সপ্লেইন করবা। অর্থাৎ আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ থেকে এই টপিকগুলো ইম্পোর্টেন্ট। ওকে? এই যে কথাবার্তা বলছি না, এই কথাগুলোর আলোকে কি প্র্যাকটিস করবো? এই জিনিসগুলো প্র্যাকটিস করব। টপিক এই যে টপিকগুলা, টপিক মাস্ট রিভাইজ। এগুলারে মাস্ট প্র্যাকটিস করে যাবা। একবার অবশ্যই প্র্যাকটিস করে যাবা। জানি করছো। আমাদের T8 এর মধ্যে কিন্তু চ্যাপ্টার ৩ টা শেষ। চ্যাপ্টার ৬ মৌল, বিভিন্ন অণু-পরমাণুর হিসাব, দ্রাব্যতার হিসাব সহ বিভিন্ন ঘনমাত্রার হিসাবের অঙ্ক আছে। এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি হেক্টিক একটা চ্যাপ্টার তোমাদের। আমরা এই চ্যাপ্টার থেকে একটা ম্যাজিক্যাল ফর্মুলা সবাই জানি। এটা যে দেহেই নাই এমন কেউ নাই। বাট এই ফর্মুলাটা ইউজ করতে পারো তো। আগামী পরীক্ষাতে এই ফর্মুলা ইউজ করতে পারলে একটা কোশ্চেন সিওর কমন পাবে। আমরা এই ম্যাজিক্যাল যে ফর্মুলাটা আছে না, এই ম্যাজিক্যাল ফর্মুলাটার অবশ্যই ভালোভাবে মনে রাখবো। জানো তো যে এই ফর্মুলাটাতে মোল সংখ্যাটা কাইন্ড অফ কোন একটা রাস্তার চৌরাস্তার মতো। তুমি চাইলে মোল থেকে গ্রামে যেতে পারো, মোল থেকে সংখ্যায় যেতে পারো, মোল থেকে আয়তনে যেতে পারো, হ্যাঁ? এসটিপি তে আয়তন যেতে পারো, এসএটিপি তে আয়তন যেতে পারো, লিটারে ঘনমাত্রা নির্ণয় করতে পারো, সব নির্ণয় করতে পারো। এবং এই যে n ইকুয়াল টু গ্রামের সাথে সংখ্যার সম্পর্ক। আমরা আগে ঐকিক নিয়মে করতাম। এখন আমরা এই ফর্মুলা পাইয়া গেছি। গ্রামের সাথে আয়তনের সম্পর্ক, রাইট? তারপরে ধরো ঘনমাত্রার সাথে সংখ্যার সম্পর্ক খুব সহজে করা যেতে পারে। এবং এই অঙ্কগুলা এখান থেকে রিভাইজ করবা। এই যে অঙ্কগুলো রিভাইজ করবা। এগুলা জরুরি। এগুলাকে অবশ্যই প্র্যাকটিস করবে। এবং কিসের আন্ডারে প্র্যাকটিস করবো ভাইয়া? এই সূত্রের আলোকে এই অঙ্কগুলা প্র্যাকটিস করবা। ওকে? এটা তোমরা অনেক ফেমাস কোয়েশ্চেন যে ঘনমাত্রা দেওয়া থাকে কেমনে আণবিক ভর বের করতে হয় W is equal to SMB/1000 ওকে ভি অবশ্যই মিলিলিটারে এখানে ভি ml এ বসাইতে হয় জানো তো কত শতবার জানে তুমি ভুল করছো আল্লাহ জানে এখানে এখানে শতকরা সংযুক্তি তারপরে আবার আণবিক সংখ্যা নির্ণয় করো স্থূল সংখ্যা নির্ণয় করো এগুলা 3 স্টার টপিক এগুলা 3 স্টার টপিক আণবিক সংখ্যা নির্ণয় করতে অনেক বেশি পরিমাণে দেয় এখান থেকে প্রশ্ন বিভিন্ন বোর্ডে দেখা গেছে আমরা খুব বেশি পরিমাণ প্রশ্ন দেই নাই আমরা এই কয়েকটা কোশ্চেন রাখছি এগুলা মাস্ট প্র্যাকটিস করো এগুলাকে অবশ্যই দেখে যাবে মাস্ট বি দেখে যাবে এগুলা ওকে মাস্ট রিড আণবিক সংখ্যা নির্ণয় করতে বলে স্থূল সংখ্যা নির্ণয় করতে বলে রাইট তো এগুলো একটু দেখবে অবশ্যই শতকরা সংযুতি নির্ণয় করতে বলে এগুলা ইম্পর্টেন্ট ওকে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ না কোন একটা উৎপাদ কখন অ্যানালার হয় ক নাম্বারের প্রশ্ন ছুঁইরা দেয় অ্যানালার কি ওকে 99% উৎপাদ 99% উৎপাদ যদি ঘটিত হয় তাহলে আমরা তাকে অ্যানালার বলি
বিক্রিয়া দেবে, বলবে এনালার হবে কিনা। ওকে? ১০০% উৎপাদ সম্ভব কিনা? এই কোয়েশ্চেনগুলো ইম্পোর্টেন্ট। ওকে? তো কোন একটা বিক্রিয়া থেকে এনালার সৃষ্টি হচ্ছে কিনা, ১০০% উৎপাদ পাওয়া যেতেছে কিনা, এনালার তো ১০০% না 99% হইতে। এই কোয়েশ্চেনগুলো এখানে আসছে। অর্থাৎ তোমরা জানি এনালার বলতে তোমরা বুঝো 100% উৎপাদ হবে কি হবে না, 99% উৎপাদ হইলে এনালার বলে। এগুলো তোমরা জানো। বাট একবার নিজে, নিজে সলভ করতে হবে না? একদম সবকিছু বন্ধ করে কোয়েশ্চেনটাকে সামনে রেখে একটু সময় ধরে চর্চা করার চেষ্টা করো। তুমি যতই পারো না কেন, এই পারা প্রশ্ন তুমি ভুল করে আসবা। তাই মাস্ট এই কয়েকটা কোয়েশ্চেন ২৫ এর প্রশ্নগুলাকে একটু দেখবা, একটু নিজে, নিজে প্র্যাকটিস করবা, সেলফ স্টাডি করবা সোজা কথায়। ওকে? এলনার এই টুকিটাকি বিক্রিয়াগুলা। লিমিটিং বিক্রিয়কের অঙ্ক, মিশ্রণের প্রকৃতি অঙ্ক। মিশ্রণের প্রকৃতি অনেক জরুরি অঙ্ক। লাইক আমরা জানি মিশ্রণ অম্লীয় হতে পারে, ক্ষারীয় হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে। যদি অ্যাসিডের পরিমাণ বেশি হয় তাহলে অম্লীয়, কম হইলে ক্ষারীয়, সমান হইলে নিরপেক্ষ। এই যে কোন একটা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, এটা তোমারে আজীবন দৌড়াইবো। এসএসসি তে যেমন ইম্পোর্টেন্ট, এইচএসসি তেও তেমন ইম্পোর্টেন্ট। এটা খুব জরুরি টপিক। মাস্ট বি এগুলো 3 স্টার টপিক, মাস্ট আসার মতো টপিক। ওকে, ওকে, এগুলো মাস্ট আসার মতো টপিক। লিমিটিং বিক্রিয়ক অবশ্যই পাওয়া যাবে কিনা? লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে। ধরো আ ও বিক্রিয়ক A এবং বিক্রিয়ক B নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে এবং তাদের বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়কটি আগে শেষ হবে, কোনটা অবশিষ্ট থাকবে, এই লিমিটিং বিক্রিয়কের সাহায্যে আমার একটা মিশ্রণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয় মাস্ট ইম্পোর্টেন্ট টপিক। ওকে? এই ছিল আল্টিমেটলি এইটা ছিল আমাদের কত? এটা হচ্ছে আমাদের T9 9 নাম্বার টপিক। এই হচ্ছে আমাদের আল্টিমেটলি ১০ নাম্বার টপিক। এই ১০ নাম্বার টপিকটা অনেক বেশি জরুরি। এই ১০ নাম্বার টপিকের মধ্যে আমরা আমাদের এই যে ৪ টা চ্যাপ্টারের মোটামুটি হাইলাইটেড টপিকগুলো মোটামুটি কি সবচেয়ে ভালো হাইলাইটেড টপিকগুলোকে এনালাইসিস করে ফেলছি। ১০ টা টপিকে প্র্যাকটিস করতে থাকো। আমরা জৈব যৌগ নিয়ে অবশ্যই নেক্সট একটা ভিডিও আনতেছি যেখানে তোমাদের একটা চার্ট দেখাইয়া দিব। এই একটা চার্টের আন্ডারে তুমি অর্গানিক কেমিস্ট্রি সকল কোয়েশ্চেন সলভ করতে পারবা। অর্থাৎ এই একটা চার্ট, ছোট চার্ট, বড় না। ছোট একটা চার্ট আছে, এই ছোট চার্টটাকে পড়লে আমরা আসলে যেকোনো কোয়েশ্চেনকে সলভ করতে পারি। সহজে একটার সাথে আরেকটা কোরিলেট করতে পারি। এতটুকু থাকলো। আল্লাহ হাফেজ।